অন্ধকার নামলেই বদলে যায় সাগর। ইঞ্জিনের শব্দ তখন যাত্রার সঙ্গী নয়, এই যেন ভয়েরও। সেই ভয় বয়ে বেড়ান জেলেরা। বিপদে পড়েছি আমরাও, কিন্তু কেন, কিসের ভয়? এই অনুসন্ধানে আমরা খুঁজব সে অন্ধকার জলপথের অদেখা মানচিত্র, যেখানে আত্মসমর্পণের পরেও কিছু মানুষ আবারও ফিরেছে সাগরে। কক্সবাজার। এই নাম উচ্চারণ করলেই চোখে ভেসে ওঠে পর্যটকের ভিড় আর নীল জলরাশি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আছে আরেকটি কঠিন জগৎ, উপকূলের মানুষের বেঁচে থাকার লড়াই। এখানে জীবন মানে সাগরের সঙ্গে প্রতিদিনের চুক্তিপত্র। সকাল শুরু হয় জোয়ারের খবর নিয়ে, আর দিন শেষ হয় ভাটার হিসাব কষে। এই যেমন জলার দ্বীপ কুতুবদিয়া। এই দ্বীপের মানুষের প্রধান অবলম্বন মাছ ধরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই ট্রলার ছুটে যায় গভীর সাগরে। সকাল হলে ফিরে আসে মাছভর্তি নৌকা। সাগরের পানি, মাছ আর শুটকি আছে বলেই এখানকার অসংখ্য পরিবারের পাতে ভাত ওঠে। এই কিনিরে এখানে আরা কি করি বিক্রি করি কিনিরি নবুজন তো এইখানে আরা এই এখান থেকে আরা অনেক মানুষ চলি। কিন্তু শান্তি নেই তাদের জীবনে। সাগরে যাওয়া মানেই অনিশ্চয়তার যাত্রা। কেড়ে নেওয়া হয় জাল, মাছ, ট্রলার বা জীবন। কোনো কিছুতেই যেন নিশ্চয়তা নেই। প্রশ্ন জাগে, কেন? অনেক জেলেরা মাছ ধরতে যায় ঢাকাতে, একদল না কয়েক দল আছে, দু তিন দল আছে। দু তিন দলে এখন মারধর করে অনেক কি লইয়া যায়, মারধর করে অস্ত্র, অনেক অস্ত্র, বড় বড় বাড়ি অস্ত্র নিয়ে কি লইয়া যায়। তো এই আর কোনো শান্তি করতে পারেনি এখন সাগরে। 3 মাসে 2বার ডাকাতি করছে। আরো অনেক জেলে আমাদের সাথে বুট 20 মতো আসছিল, তো 20-এর মাঝে বেন ডাকাতি করে ফেলাইছে। উত্তর ধুরুঙের বেলাল মাঝি জাল, মাছ আর নোনা পানির গন্ধেই বড় হয়েছেন তিনি। অথচ গত 6 মাসে 2বার লুটের শিকার হয়েছেন। ডাকাত তো 22 জন ছিল, আমাদের বুড়ে 7 জন উঠেছে অস্ত্র লইয়া। অস্ত্র ছিল বড় লাইফের মানে লম্বা লম্বা অস্ত্র ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর উপকূলে নতুন করে মাথাচাড়া দিয়েছে জলদস্যুতা। হাজার হাজার জেলে এখন সাগরে যেতে ভয় পায়। ফলে তীরে সারি বেঁধে পড়ে আছে ট্রলার। একটাই আতঙ্ক, দস্যুতা। আবুল হাশেম, কুতুবদিয়া লাইট হাউসের পাশেই তার মাছের আড়ত। প্রতিদিন সকালে সাগর পাড়ে আসেন মাছের খোঁজে। অপেক্ষায় থাকেন ট্রলার ভিড়বে। কিন্তু এখন কি অবস্থা? এখন ব্যবসা বাণিজ্য তেমন ভালো না। মনে করেন আমাদের এখানে জলদস্যুর ভয়ে জেলেরা আগে ফিশিং করতো 15-20 দিন, এখন কিন্তু জলদস্যুর ভয়ে এরা মাছ ধরে 2 দিন বা 3 দিন। সিরাজ আলম 10টি মাছ ধরা ট্রলারের মালিক। 40 জনেরও বেশি জেলে তার ট্রলারে কাজ করেন। কিন্তু আজ তিনি সব ট্রলার সাগরে পাঠাতে ভয় পান। যদি যাও না নিয়ে যেতে পারলে ডাকাতে ফোন করবে, নম্বরটা কোথায় থেকে নেয় জানি না, ফোন করে এত টাকা দিতে হবে, মাসে 50 টাকা 1 লাখ টাকা দিতে হবে, এভাবে সাদা দাবি করে। না, সাদা যদি না দিই আমরা আমাদের বোটগুলো নিয়ে যাই 5 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়। এখন জেলেরা শুধু মাছ বা জাল হারাচ্ছেন না, হারাচ্ছেন নিজের প্রাণটাও। এই আর্তনাদ এক মায়ের।
সন্তানের শোক কোনোভাবেই কাটছে না তার। গত 25 ফেব্রুয়ারি সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে নিহত হয় 18 বছর বয়সী শাহাদাত হোসেন। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার। আত্মবাদী পদ্মা বাপা মরে গিয়ে হয় এই গুনলে বাজে আয় মাই শুধু মানে গরু ধরি বললে খাইতাম আর পঞ্চায়েত তো বুধবারতে গিয়ে আর্য করি বুধ বাইরে তারপর বাজে আর মরে গিয়ে আর মামলা করে লাভ কি আর তো টিয়ানে হয়েছে নাই মামলা করে থাকবো না হারান না করি। কিন্তু শাহাদাতের সঙ্গে সেদিন কি হয়েছিল তা জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী শাহাদাতের চাচাতো ভাই। গুলি পড়ে পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে। ওরা অন্য বোর্ডে তুলে নিয়েছে দেখাত মনে করে চিনে নাই ওরা। আর বাহিরে জনদোলা দিয়ে মারি ফেলে মানে কি গুলি খাইছে মানে অঙ্গ শরীর মারিয়ে গাতে তালা করে। রহিমা বেগম স্বামী সংসার নিয়ে ভালোই কাটছিল দিন তার। একদিন হঠাৎ করে খবর আসলো জলদস্যুদের গুলিতে প্রাণ হারিয়েছে তার স্বামী মোকারম। মামলা আর নগরী করতে চাইলাম মানে হইরানি মানে সুস্থ বিচার না পাই যে আমি মানে প্রচুর চেষ্টা করছি দিবেলাই মানে এটা মানে পাড়া প্রতিবেশী হওয়া দেখি মানে হইরানি এত সুস্থ বিচার না। এরপর 5 সন্তানকে নিয়ে অনিশ্চিত দুঃখের সাগর পাড়ি দিচ্ছেন এই নারী। সাগরে যখন একের পর এক লুটপাট, নির্যাতন, হত্যার ঘটনা ঘটছে তখন আমরা সিদ্ধান্ত নেই সাগরে যাওয়ার। কথা বলতে চাই জলদস্যুদের সঙ্গে, শুনতে চাই তাদের গল্প। একটি জলদস্যু দলের সঙ্গে কথা হয় আমাদের। তারা জানান পরের দিন গভীর সাগরে দেখা করবে, তবে শর্ত তাদের পরিচয় প্রকাশ করা যাবে না। টাইমটা হচ্ছে আগামীকাল রাত। পরের দিন বুক ভরা শঙ্কা আর কৌতূহল নিয়ে একটি ট্রলারে চড়ে আমাদের যাত্রা শুরু হয় গভীর সাগরে। চারদিকে অন্ধকার, আলো বলতে ক্যামেরার আলো। আমরা এমন একটি জলদস্যু গ্রুপের সন্ধান পেয়েছি যারা প্রতিনিয়ত সাগর দাপিয়ে বেড়ায়, তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে। আমরা এই গ্রুপটির সঙ্গে কথা বলবো। আমরা নদীপথে সাগরে যাচ্ছি। আমরা খুঁজব তারা কেন এই পথে এসেছেন এবং তাদের পিছনেই বা কারা রয়েছে। একটু একটু করে আমরা এগোতে থাকি। সাগরের ঢেউ আর মাথা ভর্তি অনিশ্চয়তা। আদৌ কি দেখা করবে ওই জলদস্যু গ্রুপটি? কথা বলবে আমাদের সঙ্গে? আমাদের এই জার্নিটা আসলে এতটা সহজ হচ্ছে না। আমাদের কপালে কি আছে আসলে সেটি বলা যাচ্ছে না। তারপরেও ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরা এগোতে থাকি। জলপথে এগোতে এগোতে আমাদের নজরে পড়ে বেশ কিছু মাছ ধরার ট্রলার। যারা এই সময়টায় থাকার কথা মূল সাগরে, তারাই তীরে নোঙর করে রেখেছেন। এমন একটি ট্রলারের জেলেদের সঙ্গে কথা বলতে চাই আমরা, জানতে চাই সাগরে কেমন নিরাপত্তায় মাছ ধরছেন তারা। একটি ট্রলারে চোখ পড়ল আমাদের। সেখানে গিয়ে কথা বলি জেলেদের সঙ্গে। তারা জানান জলদস্যু আতঙ্কে মাঝে মধ্যে মাছ ধরতে সাগরে নামেন এখন। সাগরত মাছ টাছ পাই না, অল্প স্বল্প পাই, এটা কারেলি যাই সংসার চলনা করত বই লাগে মানে মাছ ধরতে বই লাগে মানে জাল মারলে মানে চৌচা করে বুড়াইলে জাল হারিয়ে জাগা করে। তবে ট্রলারটিতে আমাদের সন্দেহ করে বসেন জেলেরা। তাই তাদের একটি পক্ষের সন্দেহের কারণে তীরে খবর চলে যায় মাছ ধরার ট্রলারটিতে ডাকাত পড়েছে। স্থানীয় মসজিদেও মাইকিং করা হয়। আমরা জেলেদের সাক্ষাৎকার নিতে এসেছিলাম, কিন্তু এরই মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এখানে ডাকাত পড়েছে।
সাগর থেকে 1-1.5 কিলোমিটার দূরে কুতুবদিয়ার তাবলের চর। এই জনপদ থেকে ডাকাত ধরতে ট্রলারের দিকে এগোতে থাকে স্থানীয় লোকজন। স্থানীয়দের চাপ ও প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ক্যামেরাও বন্ধ করতে বাধ্য হই। এক পর্যায়ে স্থানীয় মানুষের জোরাজুরিতে তাদের সঙ্গে জনপদে যেতে বাধ্য হই আমরা। পরে স্থানীয়দের বোঝাতে সক্ষম হই আমরা সংবাদকর্মী। তারাও জানান এই সন্দেহ কেন হয়েছে। আতঙ্ক হয়েছে, ওখানে বলছে ওখানে ডাকাই চাইছি। তা আমরা এখানে মসজিদের মাইকত এলাকার মাইকে বলছে ওইখানে প্রতিবেশী চাপ দিছি। তাহলে আতঙ্ক হয়েছে যে আপনাদের এখন দেখিয়ে আপনাদের চেহারা দেখিতে আপনাদের যন্ত্রপাতি এগুলো দেখিতে এখন আতঙ্কের কিছু নাই। তুই এই ওনারা আসছেন দিয়ে আনো এটা রাখি দিচ্ছে গাহাত বলিটা এড়িয়ে ওনারা লই এসছে। এখন আমাদের দেখে আপনার কি মনে হয়েছে? আমাদের ওনারা দেখে তো সাংবাদিক মনে হয়। কিন্তু এর মধ্যে স্থানীয়রা কুতুবদিয়া থানায় বিষয়টি জানিয়েছেন, যার কারণে ঘটনাস্থলে পুলিশ। এরপর পুলিশের সঙ্গে আমাদের যাত্রা হয় কুতুবদিয়া থানায়। সেখানে গিয়েও বিষয়টি বুঝিয়ে রাত 2টার দিকে থানা থেকে বের হয়েছি আমরা। তাই নানা প্রতিকূলতার কারণে জলদস্যু গ্রুপটির সঙ্গে আমাদের দেখা করা সম্ভব হয়নি। পরের দিন সাগর ছেড়ে আমাদের যাত্রা কুতুবদিয়া চ্যানেলে। আগের রাতের ঘটনার কারণে স্থান পরিবর্তন করে এই গ্রুপটি। রাত 12টায় নির্দিষ্ট একটি জায়গার কথা বলা হলেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। কিন্তু ওই জলদস্যু গ্রুপটির এখনও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর দূর থেকে একটি ট্রলার দেখতে পাই আমরা। কিছুটা আশার সঞ্চার হয়, তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা সাংবাদিক 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 আমরা সাংবাদিক সাংবাদিক আমরা সাংবাদিক আমরা দুদিন ধরে যে গ্রুপটির সঙ্গে দেখা করার কথা ছিল আমরা তাদেরকে পাইনি, কিন্তু আরো অন্য একটি গ্রুপ আমরা পেয়েছি। আমরা চেষ্টা করবো প্রথমে তাদের আচরণ দেখে বোঝার উপায় ছিল না আমরা যে গ্রুপটির সঙ্গে যোগাযোগ করেছিলাম সেটিই তারা। পরে যখন বোঝাতে পারি তারাও আস্থায় রাখেন, তখন তাদের ট্রলারে তোলেন আমাদেরকে। জি 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 আমি ওমর ফারুক। এই জলদস্যু গ্রুপটির সদস্য সংখ্যা 30 জনের মতো, কিন্তু সাগরে ডাকাতি করে তারা দুটি গ্রুপ করে। একটির সদস্য সংখ্যা থাকে 15 থেকে 20 জন, সঙ্গে থাকে দেশি বিদেশি অস্ত্র। তাদের দলনেতা জানান এই মুহূর্তে পুরো কক্সবাজারে 300 থেকে 400 জন জলদস্যু রয়েছে, যারা একটি গ্রুপ আরেকটি গ্রুপের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দস্যুতা করছেন। ওরা মহেশখালী, মতরবাড়ি, কুতুবদিয়া, রাজাখালী, বাঁশখালী, আমরা এটা দ্বীপ অঞ্চল, বুঝছেন? যেহেতু আমরা কয়েকটা বাহিনীর জন্য যৌথ হয়ে কাজ করি, তোমরা আমরা ক্ষতিগ্রস্ত হয় না এবং কোনো জেলারা আমাদের গায়ে আসার জন্য সাহস পায় না, কোনো প্রশাসনও আমাদের গায়ে আসার জন্য সাহসটা। তাদের হাতে যে অস্ত্রগুলো আমরা দেখেছি খানিকটা অবাক হয়েছি। অন্যান্য জলদস্যুদের হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলোর মধ্যে একনলা বন্দুক, দেশীয় অস্ত্র থাকে, কিন্তু আমরা যে অস্ত্রগুলো দেখেছি সেগুলো কিন্তু বিদেশি অস্ত্র। বিশেষ করে মিয়ানমার এবং ভারত থেকে এসব অস্ত্র আনা হয়। এইসব অস্ত্র দিয়ে জলদস্যুরা সাধারণ জেলেদের জিম্মি করেন। শুধু তাই নয়, কোনো কোনো সময়ে জেলেদের জীবন পর্যন্ত নিয়ে নেয় তারা। আমাদের অনেক জেলেদের অত্যাচার করি, জেলেদের আমাদের জিম্মি করে টেকা নিই, জেলেদের বুট ধরে মাছ নিয়ে আসি, বুট নিয়ে আসি, এগুলো করে আমরা একা সাগরে চলি। তবে তাদের মধ্যেও আছে নানা আক্ষেপ। তারা বলছেন প্রভাবশালীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তারা এই পথে এসেছেন। আমরা সুন্দরভাবে বাঁচতে চাইছিলাম, যেহেতু আমাদের এলাকার কতগুলি প্রভাবশালী লোক আমাদেরকে কি করে,
হয়রানি করে, যেহেতু আমরা কোনো একটা ব্যবসা বাণিজ্যে গেলে এরা একই যদি বাধা দেয়। তবে গ্রুপটির কয়েকজন আত্মসমর্পণ করলেও আবারও ফিরেছেন জলদস্যুতায়। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছুই রাখা হয়নি। আমরা আমরা স্যালেন্ডার করছিলাম, কারণ সরকারে কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে 3 লক্ষ টাকা করে দেওয়ার। আমাদেরকে 85,000 টাকা দিয়েছে, বাকি টাকাটা দিয়ে নেই। জলদস্যু না করা স্যার আমাদের কোনো কাজ নেই। আর করবো কি, একটা মামলা দিকে দাবি নিতে লাগে 40,000 50,000 টাকা। তাহলে আমাদেরকে সরকার দিকে 85,000 টাকা, আমরা বাকি জীবন কীভাবে কাটাই? এটা কি সম্ভব? কিন্তু সরকার তো আমাদের কথা রাখে নাই। জলদস্যু এই গ্রুপটির তাড়া থাকায় আমাদের বেশি সময় দেয়নি তারা। কিছুক্ষণ কথা বলেই রওনা দেয় তাদের কাজের উদ্দেশ্যে। জলদস্যুদের আরেকটি দলের সন্ধান পাই আমরা। তাদেরও শর্ত এক, চেহারা দেখানো যাবে না। এখানে বেশি লোক আসলে আপনারা বিপদে পড়ে যাবেন। এখানে এই জায়গাটা অনেক পরিকল্পনা। তাদের দেওয়া তথ্য মতে আমরা চকরিয়ার একটি নির্দিষ্ট পাহাড়ে যাই। সেখানে যাওয়ার পর এক এক করে বের হতে থাকেন তারা। এই গ্রুপটি গতরাতেও একটি ডাকাতিতে অংশ নিয়েছিল। যাগুলো মাছ মেরে কোন থেকে চলে আসে, ওগুলো বোঝার চলাফেরা আর এর চলাফেরা অনেক ডিফারেন্স। তাই সুতরাং ওগুলো দেখলে বোঝা যায় যে ওরা মাছের ট্রলার বোঝাই করে ট্রলার কিনে। আর আমরা টার্গেট করে ঘেরাও করে সাগরে চালিয়ে ওভাবে কি করি। একনলা বন্দুক আর দেশীয় অস্ত্র নিয়ে সাগরে যায় তারা। এর আগে যে ট্রলারটিতে ডাকাতি করবে সেটিকে টার্গেট করে রাখেন। তারপর সুযোগ সুবিধা বুঝেই ঝাঁপিয়ে পড়েন। কোথা থেকে আসে এসব অস্ত্র জানতে চাই আমরা। তারা বলেন বেশিরভাগই দেশীয় অস্ত্র মহেশখালীর বিভিন্ন কারিগর থেকে নিয়ে থাকেন। এসব অস্ত্র নিয়ে জেলে সেজেই সাগরে নামেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী অনেক আমাদের সামনে পড়ে, নেভি পড়ে, কোস্টগার্ড পড়ে। আমরা আমাদের সাথে কথা বলে, হ্যাঁ, আমরা বলি যে আমরা সাগরে আসছি, আমরা মাছ মারতে আসছি সাগরে। হ্যাঁ, তখন যদি ওরা বলে যে মানে আমরা চেক করবো, তখন আমরা আমাদের মালামালগুলো অস্ত্রগুলো পানিতে ফেলে দিই। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব গ্রুপ দিনের পর দিন সাগরে রাজত্ব করলেও যেন কারো কিছুই করার নেই। গত কয়েক বছরে এই জনপদের স্বস্তি ফিরে আসলেও নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। এভাবেই অস্ত্রসহ মহড়া দিচ্ছে তারা, ফলে উপকূলে বাড়ছে আতঙ্ক। এই গ্রুপটি বলছে গত কয়েকদিনে বেশ কয়েকটি ডাকাতিতে অংশগ্রহণ করেছে তারা।
কিন্তু এই যখন অবস্থা, তখন আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। ঘটনা 2018 সাল। র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে চট্টগ্রাম। রাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন 11টি বাহিনীর 34 জলদস্যু। কক্সবাজার উপকূলে সরকারি নানা প্রতিশ্রুতিতে 5টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করেন। তখন থেকে একের পর এক জলদস্যু গ্রুপ নানান সময়ে আত্মসমর্পণে অংশগ্রহণ করেন। 2024 সালের মে মাস নাগাদ কয়েকশো জলদস্যু বিভিন্ন ধাপে এই প্রক্রিয়ায় অংশ নেন। ফলে কক্সবাজার উপকূলে কমতে শুরু করে জলদস্যুতা, ফিরতে থাকে শান্তি। জেলেরাও ভয়হীন সাগরে মাছ ধরতে যায় নিয়মিত। তবে উপকূলে এই সুখ জলদস্যু জীবন ছেড়ে যারা এখন স্বাভাবিক জীবনযাপন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। জানতে চাই কেন আত্মসমর্পণ করেছিলেন, কেনই বা অনেকে আগের পথে ফিরেছেন। কুতুবদিয়ার এই ব্যক্তির নাম জালাল কুতুবী। একসময় অস্ত্র হাতে সাগর দাপিয়ে বেড়াতেন। 2019 সালে তিনি র্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি জানান, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিছুই রাখেনি সরকার। এগুলো যদি জেলের থেকে বাইরে হওয়ার পর সাথে সাথে যদি কর্মসংস্থান যদি দিয়ে দিত, তাহলে কেউ আর জলদস্যুতা ক্রাইমে এই দিকে আর জড়াইতো না। একই গল্প বললেন আরও কয়েকজন আত্মসমর্পণকারী। তারা জানান, সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের বেশিরভাগই রাখেনি সরকার। আমরা কিন্তু অনেক কষ্টে আছি, অনেক কষ্টে কার বোঝাবার মতো কিনে আমাদের ভাষা নাই। আমাদের পরিস্থিতি এমন হয়েছে, তাহলে আমাদেরকে যেগুলো টাকা দেওয়ার কথা ছিল এগুলো টাকা দেন যে আমরা একটা ব্যবসা করে খেতে পারি, একটা দোকান দিতে পারি, এটা চাই সরকার থেকে। এখন এক একজন একটা মামলা প্রায় 4টা 5টা 6টা 10টা 20টা পর্যন্ত মামলা আছে। এখন একটা মামলা যাবি নিতে 50,000 টাকা করে খরচ হয়, 60,000 খরচ হয়। তথ্য বলছে এককালীন 1 লাখ টাকা কর্মসংস্থানের ব্যবস্থা, যাদের বাসস্থান নেই তাদের বাসস্থান নির্মাণ করে দেয়া এবং ধর্ষণ ও হত্যা মামলা ব্যতীত সকল মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের। তবে আত্মসমর্পণ করার পর এসবের কিছুই রাখা হয়নি। জুলাই আন্দোলন হয়েছে, মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী যেটা দেওয়ার কথা ছিল সেটা এই কারণগুলোর কারণে হয়তো দিতে পারে না। তো আমরা কিছুটা সহায়তা করেছি, যেটা পাইনি সেটার জন্য আমরা বর্তমান গভর্নমেন্টকে জানিয়েছি। তবে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ ও কোস্টগার্ড বললেন গতানুগতিক কথা। জলদস্যুদের তৎপরতা যতই বৃদ্ধি পাক না কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে উপকূলীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে
বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। তবে দারিদ্রতা এবং কর্মসংস্থানের অভাব যখন অনেক বেড়ে যায়, তখন অনেক যুবক দ্রুত বড় অঙ্কের অর্থ উপার্জনের আশায় জলদস্যুতায় জড়িয়ে পড়ে। হ্যাঁ, উপকূলীয় এলাকাগুলোতে আমাদের যে থানাগুলো আছে, সেখানে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে, আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি, আমাদের জেলা পুলিশের প্রত্যেকটা অর্গান এই অপরাধগুলোকে দমন করার জন্য কিন্তু সদা সচেষ্ট আছে। তীরে দাঁড়িয়ে সাগরকে শান্তই মনে হয়, কিন্তু ঢেউয়ের ভেতরে এখনও লুকিয়ে আছে ভয়। আর সেই ভয় কাটাতে না পারলে উপকূলের মানুষের জীবনে শান্তির জোয়ার আর ফিরবে না।